সেই দিনের পর কথা আসলেই বদলাতে শুরু করেছিল। এতদিন যেই বদ্ধ দেওয়ালটায় নিজেকে আটকে রাখতো, সেই দিনের পর ওই দেওয়ালটাকে একটু একটু করে ভাঙতে শুরু করেছিল কথা। পুরনো বন্ধুদের ফোন কেটে দেওয়া, চেনা কোনো আত্মীয়কে রাস্তায় দেখলে মুখটা লুকিয়ে অন্যদিকে চলে যাওয়া, সন্ধে থেকে এসে দরজা বন্ধ করে একা ঘরে বসে থাকা, নিস্তব্ধতার আড়ালে নিজেকে ঢেকে রাখা, এই সবের বাইরে বেরিয়ে কথা আজকাল নিজে থেকেই ওই পুরনো বন্ধুদের চেনা নাম্বারগুলো ডায়াল করে কোনো কাকিমা জেঠিমাকে রাস্তায় ঘাটে দেখলে ডেকে কথা বলে। দরজা বন্ধ করে নিজেকে সবার থেকে আলাদা না করে দিয়ে ও আজকাল সন্ধেবেলায় এসে ড্রয়িং রুমে বসে টুকরো কথা বলার চেষ্টা করে রোজ। এতদিন বিয়ে ভাঙার যেই লজ্জাটা নিয়ে ঘুরতো আসলে কথা, এখন আর সেই ঘটনাটাকে ওর লজ্জা বলে মনে হয় না। তবে এই সব কিছুই সম্ভব হয়েছে ওই একজনের জন্য, নীল চোখে যে সব সময় একটা হাসি মুখ নিয়ে ঘুরে বেড়ায় চারিদিকে। কথা আজকাল মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে দেখে এই ছেলেটাকে। ওই উপন্যাসের কোনো হিরোর মতনই ও যেন এসেছে ওর জীবনে উৎসব, সব কিছু ঠিক করে দিতে, ওর ওলট পালট জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে। কথাটা ভাবলেই কথাও এখন আলতো হেসে ফেলে নিজের মনে। আগে তো এই ছেলেটাকে মনে হতো কেন জোর করে সামনে আসে রোজ, কেন এত বেহিসেবি গল্প করে ও, কেন এত একতরফা কথা বলে যায় ছেলেটা, ওর একলা থাকার ভিড়ে কেন হঠাৎ হঠাৎ এসে হাজির হয়। তবে আজকাল মনে হয় ভাগ্যিস এলো, ভাগ্যিস বেহিসাবি হলো, নইলে কথা এই রকম নতুন করে ভাবতে পারতো না জীবনটাকে নিয়ে। এই সব মনে হলেই উৎসবকে ঘিরে একটা ভালো লাগার রেশ তৈরি হয় মনে ওর, যেই রেশটায় সারা দিন কেটে যায় অনেক সময়। কথা বুঝতেও পারে না ওর এই ভালো লাগা ঠিক কবে থেকে শুরু হলো। এটা কি সেই ওই উৎসবের জন্মদিনের সময় থেকে, নাকি সেদিনের ঘটনার পর থেকে, ওই যেই দিন ওরা সবাই মিলে বিয়ে বাড়িতে গিয়েছিল। কথা তো প্রায় মনে হয় 7-8 মাস বাদে কোনো অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন অ্যাটেন্ড করেছিল, যদিও জানতো এখানে অনেক চেনা বন্ধু বান্ধব, সর্বোপরি সেই শুভ আসবে তার মাকে নিয়ে, তাও গিয়েছিল অনেকটা মনের জোর দেখিয়ে। আর প্রিয়াঙ্কা ওর কলেজের ফার্স্ট ইয়ার থেকে বন্ধু, বাড়ি এসে পুরো ফ্যামিলিকে নেমন্তন্ন করে গেছে, না গেলে ওই মেয়েটারও খারাপ লাগতো। আর নিজের বিয়ের দিনের ঘটনা থেকে পুরোপুরি বেরিয়ে আসার জন্য নিজের অতীতকে ফেস তো করতেই হবে কথাকে। এই কথাটা ওকে উৎসব বলেছিল, যদিও বিয়েবাড়ি যাওয়ার আগের দিন আসলে কথা বেশ থমথমে মুখেই ছাদে একা একা দাঁড়িয়েছিল, আরেকবার না চাইতেও হারিয়ে গিয়েছিল নিজের অতীতে। তখন উৎসব এসে হঠাৎ পাশে দাঁড়িয়েছিল, ওর হাতটা শক্ত করে ধরে এই কথাটা বলেছিল ওকে ভীষণ দৃঢ় গলায়। কথারও সেই মুহূর্তে নিজের ভেতরের ভাঙাচোরা আমিটা হঠাৎ জুড়ে গিয়েছিল শক্তভাবে, তাই রাজি হয়েছিল উৎসবের কথায়। তবে সেদিন বিয়েবাড়ি এসে একটা ঘটনা ঘটল। শুভর মা বিয়েবাড়ির অত গেস্টের মাঝে কথাকে দেখে হঠাৎ আশেপাশে দাঁড়িয়ে থাকা চেনা পরিচিতদের বলতে শুরু করেছিল, আরে এই মেয়েটাকে নেমন্তন্ন করেছে নাকি এখানে, তাহলে আমরা আসতাম না আগে জানলে। একটা অপয়া মেয়ে বিয়ের দিন প্রায় আমার ছেলেটাকে খেতেই বসেছিল। নির্ঘাত মাঙ্গলিক, কুষ্টি বিচার করিনি তাই আগে বুঝিনি, কিন্তু বিয়ের দিন ছেলেটার এমন অ্যাক্সিডেন্ট হলো না, সব কিছু পরিষ্কার হয়ে গেল। বেশ জোরে জোরে সবাইকে শুনিয়ে শুনিয়েই মহিলা বেশ কিছুক্ষণ ধরে কথাগুলো বলে যাচ্ছিল একে ওকে, কথা, কথার মা, দাদা, বৌদি, উৎসব সবাই যেহেতু কিছুটা দূরেই ছিল, তাই স্পষ্ট কানে আসছিল ওনার কমেন্টগুলো। কথার সেই সময় মুখটা অন্ধকার হয়ে আসছিল যেন, অদ্ভুত লাগছিল শুভ্র রিয়াকশনটা দেখে। ও চুপচাপ মুখ নিচু করে দাঁড়িয়ে আছে এক জায়গায়, কিন্তু একবারও নিজের মাকে থামানোর চেষ্টা অবধি করছে না। প্রতিবাদ করা তো দূরে থাক, এতদিন ধরে এইরকম একটা মানুষকে ভালোবেসেছিল কথা, ভেবেই সেদিন চোখ দুটো ভিজে যাচ্ছিল আনমনে। তবে ওই ভেজা চোখ শুভ্র না খেয়াল করুক, অন্য একজন খেয়াল করেছিল খুব কাছ থেকে, আর সে চুপ থাকেনি। উৎসব সেদিন বিয়েবাড়ির ভিড়ে সবার সামনেই হঠাৎ শুভ্রর মায়ের দিকে এগিয়ে গিয়েছিল, তারপর অন্যের সাথে গল্পে মশগুল ওই মহিলাকে থামিয়ে হঠাৎ খুব কঠিন গলায় জিজ্ঞেস করে উঠেছিল, এক্সকিউজ মি, আপনি ঠিক কতদূর পড়াশোনা করেছেন? স্কুলে গেছেন? শুভ্রর মা সেদিন এইরকম প্রশ্ন শুনে একটু ঘাবড়ে গেছিল যেন, বেশ রেগেই বলেছিল, কে তুমি, এইসব জিজ্ঞেস করছো কেন অভদ্রের মতো? কথা সেই সময় খেয়াল করেছিল উৎসবের মুখটাও
কিরকম রাগে লাল হয়ে গেছে। ও আর নিজেকে না আটকে বলে উঠল, সেই অভদ্রতা করার রাইট তো একা আপনার আছে, তাই না? অন্য কেউ কিছু বললেই দোষ, তো বললেন না তো। স্কুল অবধি পড়েছেন কি না? কথাগুলো শুনে সেদিন শুভ্রর মা গলার ভলিউম বাড়িয়ে ভীষণ রেগে বলে উঠেছিল, কি বলতে চাও তুমি? আমি অশিক্ষিত? চেনো আমাকে? একটা হাই স্কুলের টিচার আমি, ইংলিশের। এতটা সাহস হলো কি করে তোমার আমার সঙ্গে এইভাবে কথা বলার? এইসবের উত্তরে উৎসবও সেই কঠিন গলায় বলেছিল, যেই সাহসটা নিয়ে আপনি কথাকে দিনের পর দিন অপমান করে আসছেন, সেই রকমই একটা সাহস আমারও আছে। আর কিছু মনে করবেন না, আপনার কথাবার্তা শুনে আপনাকে আমার নিরক্ষরই মনে হলো। আপনি একটা স্কুলে পড়িয়ে লোকজনকে বলে বেড়ান যে একটা মেয়ে অপয়া, আনলাকি। কেন? না বিয়ের দিন আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই? আচ্ছা, এই পৃথিবীতে তো প্রত্যেক মিনিট মনে হয় কোনো না কোনো প্রান্তে কারোর না কারোর কিছু একটা দুর্ঘটনা হচ্ছে, কেউ মারা যাচ্ছে, হয় রোগে, নয় এরকম কোনো গাড়ির ধাক্কা খেয়ে, জলে ডুবে, উঁচু কোনো বিল্ডিং থেকে পড়ে। আপনার লজিক যদি মানতে হয় তাহলে এই পৃথিবীতে এই সমস্ত অ্যাক্সিডেন্ট, মৃত্যু সবের জন্য কেউ না কেউ দায়ী। মানে এই পৃথিবীর অলমোস্ট অর্ধেক লোকই অপয়া, তাই না? শুভর মা এত যুক্তি শুনে হঠাৎ যেন একটু চুপ হয়ে গেছিল সবার সামনে। একটু কিন্তু কিন্তু করে বলে উঠেছিল তারপর, না মানে আমি সেটা বলতে চাইনি, আমি আসলে। উৎসব এবার কথাটাকে শেষ করতে না দিয়ে বলে উঠল, আপনি আসলে একজন অশিক্ষিত মহিলা, যার মাথায় সামান্য যুক্তিও ঢোকে না, যে শুধু জানে কাউকে বিনা কারণে ছোট করতে, অপমান করতে। আর একটা কথা, আপনি এরকম কথাবার্তা একটু ভেবে বলবেন। আপনি যে একটা স্টুপিড কারণের জন্য বিয়ে ভেঙেছিলেন, একটা মেয়েকে বিয়ের আসর অবধি টেনে নিয়ে গিয়ে তাকে ওইভাবে অপমান করেছিলেন, তার জন্য কিন্তু কথা আর ওর ফ্যামিলি আপনার ওপর মানহানির মামলা করতে পারে। তাই ওর নামে লোকজনের কাছে কিছু বলার আগে 10 বার ভাববেন। আশা করি কথাটা মনে থাকবে। সেদিন কথাগুলো এক নিঃশ্বাসে বলে উৎসব আর দাঁড়ায়নি ওই মহিলার সামনে। ওই রকমই রাগে লাল মুখটা নিয়ে বিয়ের ছাদনাতলা থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছিল একা একটু ফাঁকা জায়গায়। কথা সেদিন অবাক চোখে দেখেছিল ওর জন্য হওয়া প্রতিবাদের গলা কত তীব্র। সবার সামনে যেন সেই বিয়ের দিনের অপমানগুলোকে উৎসব ফিরিয়ে দিল শুভর মাকে সুদে আসলে। প্রমাণ করে দিল ওনার ভাবনাগুলো কতটা যুক্তিহীন, কতটা মূর্খের মতো। কথা সেদিন ভেজা চোখেই তাই গিয়েছিল উৎসবের সামনে। ওকে থ্যাংক ইউ বলার মতো অবস্থায় ছিল না ও, শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে বুঝিয়ে দিচ্ছিল সবটা। কথা যে আজ কতটা শান্তি পেয়েছে মনে মনে, কতটা মুক্তি পেয়েছে ওই একটা শব্দ থেকে, সেটা শুধুই ও জানে। আর এই অনুভূতিটুকু শব্দ দিয়ে সাজানোর মতন কিছু নেই। মন থেকে ফিল না করলে কথার ভেতরটা আজ বুঝতে পারবে না কেউ। তাই কিছু না বলেও শুধু তাকিয়েছিল উৎসবের দিকে। অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা দৃষ্টি নিয়ে। তবে উৎসব সেই সময় ওর হাতটা আরেকবার শক্ত করে ধরে বলেছিল, কিছু হয়নি, ওনাকে ওনার লিমিটটা বোঝানো দরকার ছিল, তাই যা মনে হয়েছে বলে দিয়েছি, কিন্তু তুমি একদম এই সব নিয়ে ভাববে না। আর এরপর ওই মহিলারও আর সাহস হবে না কখনো তোমাকে নিয়ে উল্টোপাল্টা কিছু বলার। কথাগুলো শুনে কথা এই ভেজা চোখে অল্প হেসে উঠেছিল হঠাৎ, ভেতর থেকে যেন কষ্টগুলো সব মুছে গেল আজ। তাই আপনা আপনি একটা মন ভালো করা হাসি এসে ভিড় করেছিল মুখে। তবে সেই মুহূর্তে হঠাৎ শুভর গলার আওয়াজে হাসিটা এসেও হারিয়ে গিয়েছিল হঠাৎ। শুভ বেশ উত্তেজিত হয়ে উৎসবার কথার কাছে এসে বলেছিল, আমার মাকে ওইভাবে সবার সামনে অপমান করা ঠিক হয়নি। মানছি মা একটু পুরনো আমলের চিন্তা নিয়ে বাঁচে, কিন্তু মায়ের বয়স হয়েছে। আপনার এইভাবে বলাতে আমার মায়ের প্রেশার বেড়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, তখন কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না। শুভর একসঙ্গে বলা কথাগুলো শেষ হতে উৎসব কিছু একটা বলতে যাচ্ছিল সেদিন, তবে কথা ওর হাতটা ধরে ওকে থামিয়ে দিয়ে আজ নিজেই বলে উঠল ভীষণ দৃঢ় গলায়, নিজের মাকে নিয়ে এত চিন্তা, আর অন্যের মাকে নিয়ে তার 1% কনসার্ন চিন্তা কিছু আসে না তোমার শুভ? তোমার মা এই দুটো কথা শুনে অসুস্থ হয়ে যেতে পারে, এটা তোমার মনে হলো বলে ঝামেলা করতে চলে এলে। আর আমার মা যে মেয়ের বিয়ের দিন বিয়ে ভাঙার মতো একটা ভয়ঙ্কর খবর শুনেছিল, একবারও মনে হলো না যে সেই দিন আমার মা শোকে মরে যেতে পারতো? আসলে কি বলো তো, আমার ভুল ছিল, তোমার মতন একটা স্পাইনলেস মানুষকে ভালোবেসেছিলাম, বিয়ে করার ডিসিশন নিয়েছিলাম। আমি বলবো ঈশ্বর আমায় বাঁচিয়ে দিয়েছেন তোমার মা আর তোমার হাত থেকে। আর হ্যাঁ, এরপর যদি আর একটা কথাও বলতে আসো নিজের মায়ের হয়ে, তাহলে সত্যি বলছি আজ আমার হাত উঠে যাবে। তাই বিয়ে বাড়িতে নিজের মতো থাকো, এনজয় করো, অন্যের ভালো মন্দ ঠিক ভুলের বিচারটা অন্তত তোমার মুখে মানায় না।
কথাগুলো শেষ করার পর কথা উৎসবের হাতটা ধরেই আবার ফিরে এসেছিল ছাদনাতলায়। বিয়ের আসরে সবার মাঝে নিজের আড়াল ভেঙে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেদিন। মনে হচ্ছিল একটা অনেক বড় অপমানের পাথর নেমে গেছে ওর ওপর থেকে। আজ কথা মুক্ত, পুরনো সব ঘটনা, সব খারাপ লাগা, সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত। আজ কথা একেবারে নতুনভাবে সবার সামনে এসে দাঁড়িয়েছে। আর সেদিন থেকেই হয়তো মনের গোপনে ও উৎসবকে ভালোবাসতে শুরু করেছিল, আলাদা ভাবতে শুরু করেছিল সবার থেকে। সেদিন বিয়ের ছাদনাতলায় দাঁড়িয়ে সবার ভিড়ে সানাইয়ের নরম আওয়াজে কথার হঠাৎ মনে হচ্ছিল একটা এই রকমই সন্ধেতে কথায় একজন ভুল মানুষকে ফেলে এসেছিল অনেক দূরে, আর আজ সেই একই রকম দিনে একই রকম সন্ধ্যায় কথা খুঁজে পেয়েছে নিজের মনের মানুষকে, উৎসবকে। তাই আনমনে, কারণে অকারণে ও মাঝে মাঝে তাকাচ্ছিল ওই নীল চোখের ছেলেটার দিকে, আর একটা অদ্ভুত পূর্ণতায় মনটা ভরে উঠছিল ওর। মনে হচ্ছিল অবশেষে হয়তো ওর গল্পটা কমপ্লিট হয়েছে, খোঁজটা শেষ হয়েছে, কথা ঠিক মানুষটাকে চিনতে পেরেছে নিজের জন্য। এই ভালো লাগার রেশটা নিয়ে বেশ কাটছিল এরপর কথার দিনগুলো। জীবনটাকে হঠাৎ সম্পূর্ণ বলে মনে হতে শুরু করেছিল ওর। তাই মাঝে মাঝে নিজের এই কমপ্লিটনেসটা বোঝানোর চেষ্টা করতো উৎসবকে। সময় পেলেই ওর জন্য রান্না করা, ওর ঘরে গিয়ে টুকরো টুকরো গল্প করা, নিজের পছন্দের মতন গল্পের বই ওর হাতে ধরিয়ে দেওয়া, ওকে দেখলে আলতো হেসে ভালো লাগাটাকে বুঝিয়ে দেওয়া, এই সব ছোট ছোট জিনিস কথাই ইচ্ছে করেই করতে শুরু করেছিল একদম মন থেকে। তবে ব্যাপারটা যে শুধু উৎসবই না, বাড়ির বাকিরাও খেয়াল করেছে সেটা বুঝলো সেই দিন, যেদিন ও বৌদির ঘরের পাশ থেকে যাচ্ছিল নিজের মনে। তবে হঠাৎ বৌদির কথাগুলো শুনে থমকে দাঁড়িয়ে পড়েছিল দেওয়ালের আড়ালে। না চাইতে স্পষ্ট কানে এসেছিল ওর প্রত্যেকটা লাইন যেন। বেশ ইতস্তত হয়েই মহুল সেদিন বলছিল উৎসবকে, দেখ, আমার মনে হয় কথা তোকে অন্যভাবে পছন্দ করতে শুরু করেছে। ও আজকাল তোর জন্য রান্না করে, তোকে দেখলেই কিরকম হেসে ওঠে, বুঝতে পারি ওর ফিলিংসগুলো স্পষ্টভাবে। আর তুইও তো কথার সাথে প্রথম থেকে ভীষণ ভালোভাবে মিশেছিস। ও সত্যি খুব ভালো মেয়ে, তুইও নিশ্চয়ই এটা বুঝিস। আর মেয়েটা অনেক কষ্ট পেয়েছে রে ওই একটা ঘটনার পর। আমি চাই না ও আর কোনোভাবে হার্ট হোক। তাই তুই যদি রাজি থাকিস তাহলে আমি তোদের বিয়ের ব্যাপারে সবাইকে বলতে পারি। প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে গিয়েছিল মহুল। কথা আড়াল থেকে সবকিছু শুনে আলতো হেসে উঠেছিল হঠাৎ। মনে হয়েছিল ওর মনের আয়নাটা যেন কেউ তুলে ধরেছে সেই ছেলেটার সামনে। যেই কথাগুলো, যে ভালো লাগাকে সঙ্গে করে কথা দিনগুলো কাটাচ্ছিল, সেই ফিলিংসটাকে যেন শব্দ দিয়ে সাজিয়েছে বৌদি। কথাগুলো ভেবেই মনে একটা অদ্ভুত আনন্দ এসে জড়ো হয়েছিল ওর। তবে সেই সবই এক নিমেষে শেষ হয়ে গেল উৎসবের উত্তরটা শুনে। উৎসব যা বলল সেটা সেদিন ঠিক প্রথমে মেলাতে পারেনি কথা কোনোভাবেই। ভেতর থেকে যেন কিছু একটা ভেঙে গেছিল ওর হঠাৎ। একটা মিথ্যে খুব স্পষ্টভাবে এসে ধরা পড়েছিল কথার সামনে। দরজার আড়াল থেকে সেদিন উৎসব খুব দৃঢ় গলায় ওর দিদিকে বলেছিল, তুই পাগল হয়ে গেছিস দিদি? তোর আর জামাইবাবুর কথা শুনে আমি এই কেসটা হ্যান্ডেল করার জন্য ব্যাঙ্গালোর থেকে এসেই বাড়িতে উঠলাম। হ্যাঁ মানছি, আমার কলকাতার কয়েকটা নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিসের জন্য আসার কথা ছিল আগে থেকেই, কিন্তু আমি তো আমার নিজের ফ্ল্যাটে উঠতে পারতাম। কিন্তু তোদের রিকোয়েস্টে দিনের পর দিন এখানে এসে থাকলাম, তাও মিথ্যে কথা বলে। কারণ কথা জেনে শুনে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্ট করাতে যেত না নিজের। আর অবশ্যই এটাও ঠিক যে কথার কেসটা অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমারও হ্যান্ডেল করার ইচ্ছা ছিল। ওর বারবার সুইসাইড করার চেষ্টা, ডিপ্রেশন, এগুলো বেশ সিরিয়াস প্রবলেম। কিন্তু প্লিজ এর বেশি কিছু ভাবিস না তুই। ওর সঙ্গে প্রথম থেকে ফ্রেন্ডলি হয়ে মেশাটা আমার কাজেরই একটা পার্ট ছিল। যদি বন্ধু না হতাম জোর করে, তাহলে ওর মেন্টাল ব্লকেজটা ভাঙতাম কি করে? কিন্তু এর মানে এই না যে আমি ওকে ভালোবাসি। ও আর বাকিদের মতন আমার একজন পেশেন্ট। আর আমি খুব খুশি যে কথা এত তাড়াতাড়ি রিকভার করেছে। তবে তুই যেই লাইকিংটার কথা বলছিস সেটা আমিও খেয়াল করেছি, আর এটা খুব কমন। ওর মতন অনেক পেশেন্টেরই এই রকম সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি চলে আসে নিজের সাইকিয়াট্রিস্টের ওপর। তবে এটা কাটানোর জন্য এবার আমাকে চলে যেতে হবে ওর থেকে দূরে। আর এমনিতেও আমার হায়দ্রাবাদ যাওয়ার আছে, জানিসই, সেমিনার অ্যাটেন্ড, কিছু নার্সিংহোমে সাইকোলজিক্যাল সেশনস, এইসব কাজে। ওখানেই থাকবো এরপর 2 মাস। আর তুই নিশ্চিন্ত থাক, এই 2 মাসে কথার আমার ওপর যে ভালো লাগাটা তৈরি হয়েছে সেটা পুরোপুরি কেটে যাবে। ওর মতন অনেক কেস হ্যান্ডেল করেছি আমি, এটা নিয়ে এত সিরিয়াসলি চিন্তা করার মতো কিছু হয়নি। উৎসবের কথাগুলো যেন সেদিন ভেতর থেকে লেগেছিল কথার। কিরকম এলোমেলো মনে হয়েছিল চারিদিকটা। দেওয়ালের আড়াল কাটিয়ে কথা সেই মুহূর্তে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিয়েছিল আরেকবার। এর মানে এতদিন ধরে সবাই ওকে মিথ্যে বলেছে। উৎসব দিনের পর দিন ওকে একটা সাজানো
গল্প বলে কাউন্সিলিং করে গেছে, আর এতদিন বাদে উৎসব ওকে নিজের বন্ধু পর্যন্ত ভাবেনি, শুধুমাত্র একটা কেস ভেবেছে। কথাগুলো ভেবে চোখ দুটো জলে ঝাপসা হয়ে এসেছিল ওর। হঠাৎ মনে হচ্ছিল এতদিনের জমে থাকা ভালো লাগা সব ফিলিংসগুলো মিথ্যে। ও সত্যি মানুষ চিনতে পারে না, না প্রথমে শুভকে চিনেছিল, না আজ উৎসবকে চিনতে পারলো। সবকিছুই ওর কাছে একটা মিথ্যে হয়েই আসে। কোনো মানুষকে বিশ্বাস করে আঁকড়ে ধরার মতন কিছু বাকি রইল না আর। তবে শুভ আর উৎসবের মধ্যে তফাৎ তো নিশ্চয়ই আছে। শুভ স্বপ্ন দেখিয়েছিল, মিথ্যে ভালোবাসা দিয়ে ভুলিয়ে রেখেছিল, কিন্তু উৎসব তো ওকে কেস ভাবে। আর 5জন পেশেন্টের মধ্যে একজন। উৎসব মিথ্যে বলেছে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে নিজের কাজ করার জন্য, কোনোভাবে ঠকানোর জন্য না। কিন্তু এটাই যখন সত্যি, কথা যখন শুধুমাত্র একটা কেসই, তাহলে কথাও নিজের লিমিটটা আর ভুলবে না কখনো। আগের বারের মতো ভাঙবে না আরও, এবার দূরেই সরে থাকবে। আর কথার ভালো থাকার জন্য আর কারোর দরকার নেই, ও একাই নিজের জন্য যথেষ্ট। কথাগুলো ভেবে নিজের চোখটা মুছেছিল সেই দিন। এতদিনে তৈরি হওয়া একতরফা গল্পটাকে তারপর শেষ করে দিয়েছিল নিজের মধ্যে, নিস্তব্ধে। এরপর আর কেউ কোনোদিন ওর এই গল্পের হদিশ পাবে না। কেউ বুঝবে না যে কথার ভেতরে ঠিক কতটা ভেঙেছে, ঠিক কতটা শেষ হয়েছে আজ। এই সব ভেবেও কঠিন হয়েছিল সেদিন। শব্দহীনভাবে শেষ করে দিয়েছিল এতদিনের ভালো লাগা, সমস্ত পুরনো স্মৃতিগুলোকে। এরপর সেই সন্ধেবেলা কথা একা একা দাঁড়িয়েছিল ছাদে, নিজের মনে একলা আকাশকে দেখছিল, এক ঝাঁক তারার ভিড় সেখানে, সঙ্গে পূর্ণিমার চাঁদটা যেন জ্বলজ্বল করছে। হয়তো এই ভিড়েই কোথাও একটা লুকিয়ে আছে বাবা। মাঝে মাঝে ভীষণ মনে পড়ে ওই মানুষটার মুখটা, কি মায়া ছিল সেই মুখে। কথা চোখ বন্ধ করলেই স্পষ্ট দেখতে পায় এখনো বাবার হাসি মুখ। এই সবই ভাবছিল, তখনই হঠাৎ উৎসব এসে দাঁড়ালো ওর পাশে। আজও শেষবার দেখা করতে এসেছে মেয়েটার সাথে। কালকে সকালের ফ্লাইট, ও আর সত্যিটা বলবে না কথাকে। এই মিথ্যে গল্পটাকে নিজের সঙ্গে নিয়ে চলে যাবে হঠাৎ করে, যেমনভাবে এসেছিল 3 মাস আগে। এই সব ভেবেও এসেছিল কথার কাছে। তারপর একটু ভেবে নিস্তব্ধতা ভেঙে বলেছিল, আমি চলে যাচ্ছি, আসলে কোম্পানির আরেকটা প্রজেক্টে আমাকে শিফট করেছে হায়দ্রাবাদে। যাই হোক, ভালো থেকো তুমি, আর বি স্ট্রং, কোনোভাবে আর কারোর জন্য ভাঙবে না। আমি জানি হঠাৎ করে খবরটা বললাম বলে নিশ্চয়ই খারাপ লাগছে তোমার, আসলে আমি কাল জানতে পারলাম তাই। এনিওয়েজ, তোমার সাথে একদিন খুব ভালো কাটলো আমার, মনে থাকবে। আসছি, প্যাকিং করতে হবে। একটা মিথ্যে হেসে কথার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলেছিল উৎসব সেদিন। তবে উত্তরের অপেক্ষা না করে চলে যাচ্ছিল সেই মুহূর্তে। আসলে উৎসব জানে কথা ওকে লাইক করতে শুরু করেছে। এইসব শুনে মেয়েটার এখন ভীষণ কষ্ট হবে ওর জন্য, তাই কিছুটা একলা সময় দেওয়া উচিত ওকে, নিজেকে সামলানোর জন্য। এইসব ভেবে চলে যাচ্ছিল, তবে কথার উত্তরে দাঁড়িয়ে পড়লো হঠাৎ। কথা সেদিন খুব দৃঢ় গলায় বলে উঠেছিল ওকে, আমারও খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে ডক্টর চ্যাটার্জি, আমারও মনে থাকবে। কথার উত্তরে উৎসব যেন অবাক হয়ে গিয়েছিল ভীষণ। ও কি করে জানলো উৎসবের আসল পরিচয়? কিছুতেই ভেবে পাচ্ছিল না ঠিক। তখন কথাই আবার আলতো হেসে বলে উঠল, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য এতদিন ধরে, মানে আমার ট্রিটমেন্ট করার জন্য, কাউন্সিলিংয়ের জন্য। যদিও কাজটা আমাদের বাড়িতে থেকে মিথ্যে বলে করতে হয়েছে, তাও আপনি কেসটা থেকে সরে আসেননি। আপনিও ভালো থাকবেন। কথাগুলো শুনে উৎসবের যেন কিরকম ধাক্কা লাগলো হঠাৎ। কথার মুখে আপনি ডাক্তার শুনেও যেন আরো বেশি অবাক হয়ে গিয়েছিল। ওই পুরনো কথাগুলোর কি তাহলে উৎসবেরও অভ্যেস হয়ে গেছে? এইসব ভাবনার ভিড়ে সেদিন কথা চলে যাচ্ছিল, তবে সেটা দেখে উৎসব যেন একটু থমকে গিয়ে কিছু না ভেবেই বলে উঠলো ওকে, তুমি হঠাৎ আমাকে আপনি কেন বলছো? আর কি করে জানলে এইসব কিছু? এর উত্তরে কথা আবার সে পুরনো সময়ের মতোই অল্প কথায় বলে উঠলো, দেওয়ালেরও কান আছে, ধরে নিন সেখান থেকেই শুনে ফেলেছি। আর আমাদের মধ্যে আপনিটাই ঠিক আছে, তুমি বলার দিন শেষ। ভালো থাকবেন। কথাটা বলেই কথা ছাদটা খালি করে চলে গেল সেই সময়। তবেই প্রথম কারোর চলে যাওয়া দেখে উৎসবের ভেতরটা যেন কিরকম খালি হয়ে গেল হঠাৎ। এতদিন এত পেশেন্টকে হ্যান্ডেল করেছে, অনেকের সাথে নিজে থেকে ইচ্ছে করে সব কানেকশন শেষ করেছে, সবাইকে তো একটা কেসই ভেবেছেও। তাহলে কথার চলে যাওয়ায় হঠাৎ এরকম খারাপ কেন লাগলো ওর? কেন মনে হলো কিছু একটা হারিয়ে গেল, যেটা এতদিন ধরে শুধু ওর ছিল? ঠিক বুঝতে পারলো না সেদিন কারণটা উৎসব। খালি ছাদে ও কিছুক্ষণের ভিড়েই নিজের মনকে বোঝালো তারপর যে যেটা ভাবছে সেটা ভুল। কথার 5জনের মতোই হায়দ্রাবাদ গেলে দুদিনে এই সব ভুলে যাবেও, কাজের চাপে, লোকের ভিড়ে। এই মেয়েটার নামটাও হয়তো মনে থাকবে। আর এই সব ভেবেই এলোমেলো মনটাকে স্থির করলো উৎসব।
তারপর নিজেও ফাঁকা ছাদটাকে একেবারে শূন্য করে দিয়ে চলে এলো নিজের ঘরে। কাল সকাল 10টায় ফ্লাইট, 8টায় বেরিয়ে যেতে হবে, তাই সমস্ত প্যাকিংগুলো আজই কমপ্লিট করে রাখলো। এরপর ঘড়ির কাঁটা আরও কিছু ঘন্টা এগোতে উৎসবে বাড়িটাকে ছেড়ে বেরিয়ে এলো কলকাতার রাস্তায় একটা নতুন ঠিকানার উদ্দেশ্যে, যেখানে অনেক অচেনা মুখের ভিড়, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্সের খোঁজ, যেখানে পুরনো কিছুরই আর কোনো জায়গা নেই, সবটাই নতুনভাবে শুরু করা। এই সব ভেবে জোর করে খুশি করার চেষ্টা করছিল আজ নিজেকে। তবে এয়ারপোর্টে আসার পথে কলকাতার মিষ্টি নরম সকালের রোদটা যখন ওর মুখে এসে পড়লো হঠাৎ, তখন একটা পুরনো সকাল যেন আনমনে ভেসে উঠল উৎসবের চোখের সামনে। মোম, কাগজ, বই আর এক কাপ কফি নিয়ে কথা এসেছিল না সেদিন ওর কাছে? ওই নরম আলোর মাঝে আলতো হেসে দাঁড়িয়েছিল মেয়েটা, কি ভীষণ মিষ্টি আর নিষ্পাপ লাগছিল ওকে। না চাইতেও যেন সবটা মনে পড়ে গেল উৎসবের। আর এই চলন্ত রাস্তার ভিড়ে আরেকবার হারিয়ে ফেললো নিজেকে পুরনো স্মৃতির মাঝে। আচ্ছা, মানুষের মন কি সে নিজে বোঝে? এই মনের ভেতরে থাকা রহস্য, গোপন গোপন চোরাপথের ঠিকানা কি সে নিজে জানে? মনের আড়ালে লুকিয়ে থাকা এলোমেলো ভাবনাগুলোকে সে নিজে চিনতে পারে? আজকাল উৎসবের মাঝে মাঝে এই কথাগুলোই মনে হয় একজন সাইকিয়াট্রিস্ট হয়ে ও অন্যের মনে জটিল অঙ্কগুলোকে সহজে সলভ করে দিতে পারলেও নিজের মনটা বাদই রয়ে গেছে। ওর হাতের বাইরে চলে গেছে সেই মনের হিসেব। অনেক দিন ধরে চেষ্টা করেও এই অঙ্কটাকে আর মেলাতে পারছে না কিছুতেই। সেই হায়দ্রাবাদে আসার পর থেকে শুরু হয়েছে হিসেবের এই গরমিল। কথার কথা, কারণে অকারণে, সকালে সন্ধে একদম বিনা নোটিশে মনে পড়ে যাচ্ছে উৎসবের। কিরকম যেন বদলে যাচ্ছে দিন দিনে। এত কাজের চাপ, কনফারেন্সে প্রেজেন্টেশন রেডি করার প্রেশার, রোজ সন্ধে হসপিটালে ভিজিট, পেশেন্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, কাউন্সিলিং সেশনস, সবের ভিড়েও যে এই ব্যস্ত জীবনে হঠাৎ হঠাৎ একটা মুখ ভেসে উঠতে পারে চোখের সামনে, আনমনে গলার আওয়াজটা কানে বেজে উঠতে পারে দিনে রাতে। সত্যি এইসব উৎসব আগে কখনো ভাবতে পারিনি। সারাক্ষণ যেন একটা মন খারাপ ঘিরে থাকে ওকে। না চাইতেও চারিদিকটা অন্ধকার লাগে ভীষণ। মনে হয় সবার ভিড়েও ও খুব একা, কোনো একটা নির্জন দ্বীপে যেন নির্বাসিত। সকালে উঠে এই হাইটেক সিটির রাস্তাগুলো ফ্ল্যাটের ব্যালকনি থেকে দেখে মনে হয় যেন এগুলো সব ক্রিস ক্রস কিছু জাল, যেই জালে জড়িয়ে গেছে উৎসব। কিছুতেই আর চাইলেও এই জাল কেটে বেরোতে পারবে না ও, ফিরে যেতে পারবে না ওই পুরনো জায়গায়, কোনো একজনের কাছে। আচ্ছা, এই কমাসে ও কি কলকাতাকে এত ভালোবেসে ফেললো? ওই নতুনের মাঝেও পুরনোর ছোঁয়া লাগা শহরটার মায়ায় জড়িয়ে গেল এত, যে এই হায়দ্রাবাদে এসে ওর মন বসছে না কিছুতেই। কিন্তু কলকাতায় এই রকম 2-3 মাসের ভিজিট তো ও আগেও বহুবার করেছে। তখন তো এই রকম শহরকে মিস করেনি। ওখানকার রাস্তাঘাট, ভিক্টোরিয়া, গড়ের মাঠ, বাস স্টপ কিছুই মনে পড়েনি ওর। তাহলে এখন কি হলো? কেন এত ভেতরে ভেতরে কষ্ট হয় রোজ? কেন মন খারাপের মধ্যেই হারিয়ে যায় প্রত্যেকটা দিন? উৎসবে প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পায় না ঠিক। চেষ্টা করে 24 ঘন্টা নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখার। সারাদিন কাজের পর কখনো কোনো নাইট ক্লাব, বন্ধুদের গেট টুগেদার এইসব অ্যাটেন্ড করার, সবার সাথে আগের মতন মন খুলে গল্প করার, এনজয় করার। কিন্তু এই সবাই থাকলেও উৎসব কীরকম একলা হয়ে যায় হঠাৎ হঠাৎ। হাসতে ইচ্ছে করলেও হাসি আসে না জোর করে। রাতে ফ্ল্যাটে এসে ক্লান্ত শরীরে ঘুম নেমে আসে না ওর। মনে হয় ওই পাশের ঘরে দরজাটা আর নেই, যেখানে গিয়ে উৎসব টোকা মারতে পারবে, গল্পের বই চাওয়ার আবদার করতে পারবে, স্মরণজিৎ, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কেউ একজন দায়িত্ব নিয়ে আলাপ করে দিতে পারবে ওকে রোজ রাতে। সেই মেয়েটাই আর কোথাও নেই। উৎসব এইসব মনে করতে করতে আজকাল বুঝতে পারে যে ও জড়িয়ে গেছে, কারোর একটা মায়ায় জড়িয়ে গেছে। দিনের পর দিন বন্ধুত্বের ভান করতে করতে ওর অভ্যেস হয়ে গেছে কথার কথা শোনার, ওর ফিরে তাকানোর, ওর আলতো হাসির। ওই কাউন্সিলিং সেশনসগুলোতে কথা কিভাবে ওর মনে জায়গা করে নিয়েছে সেটা উৎসব কলকাতা থাকার সময় না বুঝলেও এখন ভীষণ ভালোভাবে বোঝে। এই যেমন সেদিন কেন জানে না সব কাজ ফেলেও হায়দ্রাবাদে একটা বাংলা বইয়ের দোকান খুঁজতে বেরিয়ে গিয়েছিল নিজে থেকে। ওই বাঙালি বন্ধুদের ফোন করে তারপর জানতেও পেরেছিল একটা অ্যাড্রেস। তারপর অপেক্ষা না করে হাজির হয়েছিল সেখানে। বেছে বেছে আলোর গন্ধ বইটা কিনেছিল নিজের জন্য। কথার পড়ার টেবিলেই বইটা রাখা ছিল, ও দেখেছে। তাই কি এই বইটাই কিনে ফেললো আজ? ওই অক্ষরগুলো পড়ে কি আসলেও খুঁজে পেতে চাইছে কথাকে? ওর ওই বইয়ের ভিড়, বুকশেলফের থাকে থাকে সাজানো গল্পগুলোকে,
প্রশ্নগুলো যেন আনমনে এসে ঘিরে ধরলো উৎসবকে। বুঝতে পারলো না আজ কিসের টানে ও সারাদিনের সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে সমস্ত কাজ ফেলে এই বইয়ের দোকানে ছুটে এসেছে। কেন এরকম এলোমেলো কাজ করছেও, তবে বাইরে থেকে না জানার ভান করলেও ভেতরে ভেতরে মনের অনেক গভীরে উৎসব বুঝতে পারছিল কথা খুব দৃঢ়ভাবে নিজের জায়গা দখল করে বসে আছে। উৎসব নিজের হাজার কাউন্সেলিং করলেও, হাজারভাবে ব্যস্ত থাকলেও, বন্ধু, নাইট ক্লাব, কাজ, পার্টি সবের মধ্যে হারিয়ে যেতে চাইলেও ওই জায়গাটায় এসে থেমে যাবে রোজ, কথার কাছে এসে থমকে যাবে নিজে। তবে সেদিন একটা ঘটনার পর উৎসব আরও বেশি করে থমকে গেল ভেতরে ভেতরে। আসলে সেদিনও আনমনে কথার নাম্বারটা ডায়াল করে ফেলেছিল মোবাইলে। ওই গলার আওয়াজটা শোনার খুব ইচ্ছে হচ্ছিল আজ। ঘড়িতে সেই সময় রাত 9টা। এই সময় কথা বাড়িতেই থাকবে এই ভেবেই কলটা করেছিল একটা অদ্ভুত মনের টানে। তবে নাম্বারটা রিং হয়ে হয়ে বন্ধ হয়ে গিয়েছিল একবার দুবার, বারবার কল করে। এরপর যখন একই ঘটনা ঘটলো তখন উৎসব নিজের দিদিকেই কল করলো। ও নিশ্চয়ই জানবে কথার খবর। এই ভেবে সেদিন কেমন আছিস, ভালো আছির মতন টুকটাক কথার শেষে উৎসব জিজ্ঞেস করে উঠেছিল ডিরেক্টলি, আচ্ছা কথার কি খবর রে, ও ঠিক আছে? মহুল আচমকা ভাইয়ের মুখে কথার ব্যাপারে শুনে একটু যেন অবাকই হয়েছিল। তারপর একটু ভেবে বলেছিল, হ্যাঁ ঠিকই আছে, মানে তুই চলে যাওয়ার পর আমাদের একটা ভয় ছিল তোর অ্যাবসেন্সে আবার মেয়েটা আগের মতো না হয়ে যায়। তার উপরে কথা এটাও জেনে গেছিল যে তুই একজন সাইকিয়াট্রিস্ট। আমরা তো ভেবেছিলাম এরপরও হয়তো আমাদের ওপরে ভীষণ রেগে যাবে, তবে সেই সব কিছুই হলো না জানিস। আগের মতন হাসি খুশি আছেও। তোর চলে যাওয়াটা কথাকে খুব কিছু এফেক্ট করেনি মনে হয়। আর আমরা হয়তো ভুলই ভেবেছিলাম প্রথমে, কথা তোকে আলাদাভাবে লাইক করতো না কখনো, নইলে তোর চলে যাওয়ার পরও এতটা স্বাভাবিক কী করে থাকলো। আর সব থেকে বড় কথা, ও কদিন আগে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, পাত্র খোঁজা শুরু হবে ওর। তোকে লাইক করলে নিশ্চয়ই এত তাড়াতাড়ি এসব করতে পারতো না। যাই হোক, সত্যি থ্যাংক ইউ রে, তোর মতন এত ভালো সাইকিয়াট্রিস্ট হেল্প করলো বলেই মেয়েটা আবার আগের মতন হয়ে গেছে। সত্যি থ্যাংক ইউ। সেদিন দিদির এক নিঃশ্বাসে বলা কথাগুলো শুনে উৎসব যেন কীরকম নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ। কথা ওকে এত সহজে ভুলে গেল? ওদের বন্ধুত্ব, ওদের অতদিনের হাসি মজা আলাপ, সবটা ভুলে গেল? উৎসবের চলে যাওয়ার জন্য ওর একবারও মন খারাপ হলো না? একবারও খারাপ লাগলো না? ভেতর থেকে ওকে হারিয়ে ফেলার জন্য উল্টে বিয়ের ব্যাপারেও হ্যাঁ বলে দিল মেয়েটা। এত বদল কিছুতেই যেন মেলাতে পারছিল না ঠিক উৎসব। এইসব আজ মনে হচ্ছিল যার কথা ভেবে ওর হায়দ্রাবাদে থাকা দিনগুলো রোজ অন্ধকার হয়ে থাকে, সে দিব্যি কলকাতায় সবার সঙ্গে মজা করে আছে, নতুনভাবে নতুন কারোর সাথে জীবন শুরু করার কথা ভাবছে। আর সেই জন্যই কি আজকে উৎসবের ফোন ধরলো না? কথা আসলে অ্যাভয়েড করছে উৎসবকে, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে উৎসব এখন ওর কাছে আর কেউ না। এইসব ভেবে ভেতরটা যেন টুকরো টুকরো হয়ে ভাঙছিল আজ উৎসবের। চোখের কোণটা চিকচিক করে উঠছিল হঠাৎ এক বিন্দু জল। কিন্তু উৎসবের অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট এইসব জেনে আনন্দ পাওয়ার কথা। ফাইনালি ও কথাকে নিজের জন্য বাঁচতে শিখিয়ে দিয়েছে, কারোর ওপর মেন্টালি ডিপেন্ড না করে শুধুমাত্র নিজের জন্য বাঁচতে শিখিয়ে দিয়েছে। কিন্তু তাও কোনো আনন্দ হচ্ছে না আজ ওর, বরং ভীষণ রাগ অভিমান হচ্ছে মেয়েটার ওপর। এতটা হিসেবি কেউ কি হতে পারে? এতদিন যখন উৎসবের সঙ্গে মিশলো, ওকে রান্না করে খাওয়ালো, ওকে গল্পের বই গিফট করলো, তখন তো মেয়েটার একবারও মনে হয়নি অন্য কাউকে বিয়ের কথা। তখন তো ওকে দেখে আলতো লজ্জা পেত কথা। আনমনে হেসে উঠত নিচে, তাহলে আজ কি করে এত বড় একটা ডিসিশন নিয়ে নিল নিজের লাইফে? উৎসবকে কিভাবে একদম ডিলিট বাটন প্রেস করে মেমোরি কার্ড থেকে উড়িয়ে দিল হঠাৎ? কিছুতেই যেন মেলাতে পারছে নাও। তবে এইসবের মাঝে একটা জিনিস তো ভীষণ স্পষ্ট আজ, যে উৎসব কথাকে ভালোবাসে। এতদিন বাদে নিজের মনের এই জটিল অঙ্কটার সমাধান করে ফেলেছে উৎসব। কথার জন্য যে ঠিক কোন দিন থেকে এতটা ফিল করতে শুরু করেছে জানে না। তবে এই মেয়েটাই যে ওর এতদিনের অন্ধকার জীবন, মন খারাপের কারণ, এটা কনফার্ম। আর কথা যদি অন্য কাউকে বিয়ে করে, তাহলে যে এই ভাঙাচোরা জীবনটাকে নিয়ে মৃত্যু অবধি কাটাতে হবে উৎসবকে, এটাও শিওর। আর নিজেকেই না তারপর সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টদের কাছে ভিজিট করতে হয় কাউন্সিলিংয়ের জন্য। এই সব ভেবে উৎসব আর দেরি না করে নিজের ফ্লাইটের টিকিট বুক করলো কলকাতার জন্য। এবার ওই পুরনো শহরটায় ফিরে ওকে নিজের আধখানা গল্পটাকে কমপ্লিট করতেই হবে।
রোজ এইরকম সময় কথা স্কুলে আসে। উৎসবে ভেবে স্কুলের উল্টো দিকে রাস্তায় গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিল। গাড়ির কালো কাচ তুলে আড়াল করে রেখেছিল নিজেকে উৎসব। আসলে এই মুহূর্তে কথাকে ফেস করতে একটু ইতস্তত লাগছে যেন নিজের। উৎসবের কিছুটা সময়ের দরকার নিজেকে গুছিয়ে কথার সামনে যাওয়ার জন্য, এই ভেবেই চুপচাপ বসেছিল গাড়ির ভেতরে। ওই মেয়েটার আসার অপেক্ষায়, শুধু এক পলক দেখার অপেক্ষায়। আর অবশেষে 15 মিনিট অপেক্ষা করার পরে উৎসবের প্রহর গোনা শেষ হলো। নীল রঙের শাড়ি পরে একঝাঁক বসন্ত নিয়ে সে এলো ওই স্কুলের দরজার সামনে। উৎসব জীবনে প্রথম কাউকে দেখে এতটা খুশি হয়েছিল মনে মনে। মনে হচ্ছিল যেন এক যুগ বাদে দেখলো এই মেয়েটাকে, ওর শান্ত মিষ্টি নিষ্পাপ মুখটাকে। এই মুহূর্তে উৎসবের নিজেরই কেমন অবাক লাগছিল হঠাৎ নিজের এই বদল দেখে। এত ভালোবাসা, এত ফিলিংস জমেছিল এই মেয়েটার জন্য। এই কমাসে উৎসব এইসবের কিছুই একবারও বুঝতে পারলো না। একজন সাইকিয়াট্রিস্ট হয়েও নিজের মনের গভীরতাকে চিনতে পারলো না। এইসব ভাবনার ভিড়ে সেদিন কথা স্কুলের গেটের ভিতর ঢুকে গিয়েছিল। এরপর উৎসবের ভেতরটা যেন আর একবার খালি হয়ে গেছিল আনমনে। ওই চেনা মন খারাপটা ফিরে এসেছিল ওর কাছে। না, এরপর উৎসব আর দাঁড়িয়ে না থেকে ফ্ল্যাটে চলে গিয়েছিল নিজের। তারপর কিছুটা সময় নিয়ে নিজের সমস্ত কথা ফিলিংস সাজিয়ে ও তৈরি করেছিল নিজেকে। আজ বিকেলে আবারও কথাদের স্কুলের সামনে যাবে, তারপর সমস্ত জমা কথাগুলো বলে দেবে কথাকে, কনফেস করবে নিজের ভালোবাসাকে। এই ভেবেই ঘড়ির কাঁটার দিকে চোখ রাখছিল। মিনিট সেকেন্ডের হিসেবটা তাড়াতাড়ি পার করতে চাইছিল আজ। আর ধীরে ধীরে সময়টা আস্তে আস্তে এগিয়ে গেল উৎসবের জীবনে। এখন বিকেল 4টে। উৎসব আরেকবার গাড়ি নিয়ে হাজির হয়েছে কথাদের স্কুলের সামনে। সকালের মতন এখন আর দূরে আড়ালে থেকে দেখবে না কথাকেও, বরং কাছে গিয়ে ওই বেহিসেবি ভাবনাগুলোর কথা বলবে উৎসবকে। এইসব ভেবেই স্কুলের সামনে এসে গাড়ি থেকে নেমেছিল। সেই মুহূর্তে কথাও স্কুলের গেট থেকে বেরিয়ে আনমনে দাঁড়িয়েছিল রাস্তার ধারে। উৎসবের এবার যেন হার্টবিটটা আর একটু বেড়ে গেল কেমন। তাও নিজের সমস্ত সাহস জড়ো করে ও কথার দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু হঠাৎই উৎসবের পাটা যেন থমকে গেল একটা দৃশ্য দেখে। একটা লাল রঙের গাড়ি এসে কথার সামনে দাঁড়ালো এখন। তারপর বেশ সুন্দর দেখতে একটা ছেলে সেই গাড়ি থেকে বেরিয়ে এসে কথার সঙ্গে কয়েক সেকেন্ড কিছু একটা হেসে হেসে বলল। তারপর দুজনেই গাড়িতে উঠে বসলো। আর উৎসবের চোখের সামনে ওই লাল রঙের ইন্ডিকাটা ধুলো উড়িয়ে এগিয়ে গেল অন্য রাস্তায়। উৎসবের যেন সবটা এলোমেলো হয়ে গেল এই মুহূর্তে। এক সেকেন্ডের জন্য মনে হলো ঠিক দেখলো তো। তারপর মনে পড়ে গেল কালকের দিদির বলা কথাগুলো। কথার জন্য তো সম্বন্ধ খোঁজা শুরু হয়েছে। এই ছেলেটা হয়তো সেই রকমই কেউ, কথার বিয়ের কথা চলছে হয়তো এর সঙ্গে। এই ভেবেই আর কিছুতেই যেন স্থির রাখতে পারলো না উৎসব নিজেকে। যেই রাস্তা ধরে ওই লাল রঙের ইন্ডিকাটা গেছিল, উৎসব সেই রাস্তায় নিজে ড্রাইভ করতে শুরু করলো। এরপর একটা সিগন্যাল পেরিয়ে দেখতে পেল ওই চেনা গাড়িটাকে। উৎসব কিছু না ভেবেই গাড়িটাকে ফলো করতে করতে একটা কফি শপের সামনে এসে হাজির হলো। এখানে তার মানে দুজনে কথা বলতে এসেছে বিয়ের ব্যাপারে। কথাটা ভেবে ভেতরটা যেন ভেঙে গেল ওর। একটা অদ্ভুত জ্বালা এসে উকি দিল মনে। রাগে কষ্টে মুখটা যেন লাল হয়ে গেল উৎসবের। এরপর আরও নিজে গাড়ির ভেতরে অপেক্ষা করলো না, এলোমেলোভাবে কফি শপের দরজা খুলে হাজির হলো কথার সামনে। ওই কোণার টেবিলে বসেছিল দুজনে। উৎসব সেটা দেখে এগিয়ে যেতেই কথাও যেন থমকে গেল কেমন। অনেকদিন বাদে কোনো পুরনো চেনা কাউকে দেখলে মানুষ যেমন অবাক হয়ে যায়, কথা হারিয়ে ফেলে, কথারও এখন সেই অবস্থাই মনে হলো। তবে উৎসব এখন সোজাসুজি ভাবে ওদের সামনে এসে বেশ গম্ভীরভাবে দৃঢ় গলায় জিজ্ঞেস করলো, হাই, কেমন আছো? চিনতে পারছো তো কথা? কথার উত্তরে কয়েক সেকেন্ড চুপ থেকে আস্তে গলায় বলল, আপনি এখানে? ভালো আছি। উৎসব এই উত্তরে আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করে উঠল ওকে, কেন? এক্সপেক্ট করনি আমাকে এখানে, তাই তো? কথায় ঠিক কি উত্তর দেবে ভেবে পেল না। তখনই পাশের ওই ছেলেটা উৎসবের দিকে তাকিয়ে অল্প হেসে বলে উঠল, ইনি ঠিক কে? চিনলাম না তো। কথাটা শুনে উৎসবের মুখটা রাগে লাল হয়ে গেল। বলতে ইচ্ছে করলো, কদিন এসেছি কথার লাইফে, যে কে কি জেনে যাবে। তবে এই কথাটা মনে আসতেই কথায় একটা অন্য উত্তর দিয়ে বসলো হঠাৎ, যেটা উৎসবের কানে ভীষণ লাগলো। কথা একটু দৃঢ় গলায় বলল, উনি আমার সাইকিয়াট্রিস্ট। ওই বিয়েটা ভাঙার পর খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, তখন উনি হেল্প করেছিলেন খুব নর্মাল হতে। ওনার নাম ডক্টর উৎসব চ্যাটার্জি। কথাগুলো শুনে উৎসব যেন কেমন থমকে গেল ওদের সামনে। কথা শেষে ওরই পরিচয় দিল, বন্ধু অবধি বলল না। এই সব ভাবতে ভাবতেই উল্টো দিকের ছেলেটা আলতো হেসে নিজের হাতটা উৎসবের দিকে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে দিয়ে বলল, ও আচ্ছা, নাইস টু মিট ইউ ডক্টর চ্যাটার্জি, প্লিজ বসুন আমাদের সঙ্গে।
কথাটা শুনে উৎসব কঠিন মুখে ছেলেটার সঙ্গে হাতটা মেলালো, তবে কিছু আর বলতে পারলো না। সেই মুহূর্তেই ছেলেটার ফোনটা বেজে উঠলো হঠাৎ। একটা এমার্জেন্সি কল চলে এসেছে ওর ফোনে। 2 মিনিট কথা বলি ছেলেটা এবার একটু অন্ধকার মুখে বলল কথাকে, সরি, অফিস থেকে ফোন ছিল, একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে, হঠাৎ এখনই বেরোতে হবে, আমরা পরে কথা বলি। আমি তোমার জন্য ক্যাব বুক করে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, তারা না থাকলে আমি পৌঁছে দিতাম। কথাগুলো প্রায় এক নিঃশ্বাসে বলে গেল ও। কথাটা শুনে কথার কিছু বলার আগেই এবার উৎসব বলে উঠল, ওকে আমি বাড়ি পৌঁছে দেব, আপনার ক্যাব বুক করার দরকার নেই, আপনি যান আপনার কাজে। কথাটা শুনে কথার মুখ অন্ধকার হলেও ছেলেটার মুখে একটা হাসি ফুটে উঠল। বেশ খুশি হয়ে যেন বলল ও, থ্যাংক ইউ ডক্টর চ্যাটার্জি, আপনি তাহলে পৌঁছে দিন, কাজটা হঠাৎ এমনভাবে চলে এলো, আসছি আমি। কথাটা শেষ করে কথার দিকে তাকিয়ে ছেলেটা গল্প হেসেই এবার উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। তারপর কয়েক সেকেন্ডের ভিড়ে ফাঁকা কফি শপটাকে আরও ফাঁকা করে দিয়ে বেরিয়ে গেল বাইরে। উৎসব যদিও তখনও কথার সামনে দাঁড়িয়ে, কিন্তু কথা এবার একটু ভেবে বলে উঠল আস্তে গলায়, আমাকে পৌঁছে দেওয়ার দরকার নেই, আমি বাসে চলে যাব। উৎসবের এটা শুনে বারোটা যেন খুব বেশিভাবে চলে গেল মাথায়, তাই খুব দৃঢ়ভাবে বলল, বলেছি তো আমি ছেড়ে দেব, চিন্তা নেই, একটা অন্য ছেলের গাড়িতে উঠলে বিয়ে ভেঙে যাবে না তোমার, চলো। কথাটা বলে উৎসব এবার আর অপেক্ষা না করে কথার সামনে থেকে বেরিয়ে এলো। সেই মুহূর্তে রাগে কষ্টে যেন ভেতরটা কাচের মতো টুকরো টুকরো হয়ে ভাঙছে ওর। এই মেয়েটা মাত্র 2 মাসে ওকে এতটা দূরের করে দিতে পারে, এটাও কল্পনাও ভাবেনি। এখন যেন চারিদিকটা ভীষণ অন্ধকার লাগছে। গাড়ির ভেতরে চুপচাপ বসে এইসবই ভাবছিল উৎসব। তখনই কথা এসে পাশের সিটটায় উঠে বসলো। উৎসবের এটা দেখে একটু যেন শান্তি এলো মনে, যাক কিছু দাম দিয়েছে অন্তত ওর কথার। এই ভেবে গাড়িটা স্টার্ট করলো নিচে। তবে গাড়িতে খুব বেশিক্ষণ নিস্তব্ধ থাকতে পারলো না কথার সামনে। ড্রাইভ করতে করতেই রাগ, অভিমান, খারাপ লাগা সঙ্গে নিয়ে বলে উঠলো একটু উত্তেজিত গলায়, আমি কি তোমার শুধুই একজন সাইকিয়াট্রিস্ট ছিলাম, বন্ধু না? ওইভাবে পরিচয়টা না দিলে হতো না? কথা এরকম প্রশ্ন শুনে কয়েক সেকেন্ড একটু অবাক হয়ে তাকিয়ে তারপর আস্তে গলায় উত্তর দিল, বন্ধুত্বটা তো কাউন্সিলিংয়ের একটা পার্ট ছিল, সত্যি তো এটাই। আর আমি খারাপ তো কিছু বলিনি আপনাকে নিয়ে। উৎসব এই আপনি ডাক্তার শুনে গাড়িটা জোরে ব্রেক কষে থামিয়ে দিল এবার। আর ধৈর্য রাখা সম্ভব না ওর পক্ষে। এই মুহূর্তে বেশ রাগ নিয়েই বলে উঠল, তাই আপনি, আমি কি কোনো স্কুলের হেডমাস্টার? আর আমাদের মধ্যে কি আপনি আগেটা ঠিক কবে থেকে ছিল, জানতে পারি প্লিজ? কথা এইসব শুনে নিজেও বেশ দৃঢ় গলায় বলে উঠল, যেদিন থেকে সত্যিটা জানতে পারলাম আমি একটা কেস, আর আপনি একজন ফেমাস সাইকিয়াট্রিস্ট যাকে আমার বাড়ির লোক রিকোয়েস্ট করেছিল আমার ট্রিটমেন্ট করার জন্য, মিথ্যে বলে আমাদের বাড়িতে দিনের পর দিন থাকার জন্য, সেই দিন থেকে। কথার এরকম উত্তর শুনে উৎসব যেন কয়েক মুহূর্ত থমকে গেল। এতক্ষণে যেন এই অচেনা থাকার আসল কারণটা বুঝতে পারলো। তারপর কিছু কথা সাজিয়ে শান্তভাবে বলল, কথা, আমি জানি আমি মিথ্যে বলেছি, নিজের আইডেন্টিটি লুকিয়েছি, কিন্তু সেই সময় এরকম না করলে তুমি নিজে থেকে আমার কাছে ওপেন আপ হতে না, মিশতে না আমার সাথে ফ্রিলি। তোমাকে ডিপ্রেশন থেকে বার করার জন্য এটা দরকার ছিল, কিন্তু তার মানে এই না যে সেই সময়টা মিথ্যে। যে কথাগুলো আমাদের মধ্যে ছিল সেই সব মিথ্যে। কথার উত্তরে একটু কঠিন গলায় বলল, মনে হয় আপনি ডাক্তারের রুলটা ভুলে যাচ্ছেন। বন্ধু হওয়া আর বন্ধু বলে প্রিটেন্ড করা দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি আমার ট্রিটমেন্টের জন্য প্রিটেন্ড করছিলেন সেই সময় বন্ধু হওয়ার, আসলে তো কিছু ছিলই না। যাই হোক, আমি এখানেই নেমে যাব, আমি বাস পেয়ে যাব এখান থেকে। কথাগুলো শেষ করেই কথার অপেক্ষা করলো না, গাড়ি থেকে নেমে ভিড় রাস্তায় হারিয়ে গেল উৎসবের চোখের সামনে। এই মুহূর্তে ওর আসলে একা থাকাটাই দরকার। যাকে মন থেকে ভোলার জন্য এতদিনের এত চেষ্টা, তার কাছে এইভাবে ভাগতে পারবে না কথা। চোখটা যে ভিজে এসেছে সেটা দেখাতে পারবে না। আর একটা সময় তো এই ছেলেটাকে সবার থেকে বেশি নিজের ভাবতো, বন্ধুর থেকে অনেক বেশি কিছু ভাবতো মনে মনে। নিজের সব কথা, সব গল্প এই একজনের সাথেই ভাগ করে নেবে বলে ঠিক করেছিল, কিন্তু তারপর হঠাৎ জানতে পারলো যা ছিল সবটাই মিথ্যে। ও একটা কেস, যার সাথে আস্তে আস্তে ডিটাচমেন্ট তৈরি করে দূরে থাকতে হয়। ইনভলভ হতে নেই লিমিটের বেশি ডাক্তারের। তারপর আর কি করেই বা এই ছেলেটাকে নিজের মনের সেই আগের জায়গাটায় রাখবেও? কি করে আপনি ছাড়া অন্য কিছু বলবে? দূরত্ব ছাড়া উৎসবের জন্য আর কিছুই ভাবা যায় না এত কিছু জানার পর। এই ভেবেই সেদিন আবছা চোখের জলটা মুছে এগিয়ে গিয়েছিল ট্রাফিকের ভিড়ে কথা একা হয়ে যাওয়ার জন্য। কিন্তু উৎসব নিজেও কেমন চুপ হয়ে গেছিল কথাকে এইভাবে দূরে হারিয়ে যেতে দেখে। ও যতটা সহজ ভেবেছিল ফিরে পাওয়া, ততটা সহজ আসলে নয়। একবার দূরত্ব তৈরি হয়ে গেলে সেটা মুছে ফেলা সত্যি সহজ নয়।
এই সব ভেবে নিজের ভেতরটা যেন খালি হয়ে এলো খুব উৎসবের। আজ ভেবেছিল কথাকে স্কুলের সামনে দেখা করে সাজিয়ে গুছিয়ে বলবে সব মনের কথা, এতদিনের জমানো ফিলিংসগুলো। কিন্তু এখন মনে হচ্ছে এই সবই একতরফা। কথা ওকে নিজের থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। এই সব ফিলিংসের আর হয়তো কোনো দাম নেই ওর কাছে। উৎসবের থাকা না থাকা দুটোই এখন সমান। কথাগুলো মনে হতেই চোখটা ভিজে এলো কেমন ওর। মনে হলো ডাক্তারটা না হলেই বোধহয় ভালো ছিল, তাহলে কথার সাথেই দূরত্বটা থাকতো না এখন। সেদিন রাতে এইসব ভাবনার ভিড়ে উৎসবের আর ঘুম হয়নি কিছুতেই। ভোরের দিকে তারপর হঠাৎ জ্বর এসেছিল খুব। মনের ধকলটা যেন শরীরে এসে জমা হয়েছিল। একা ফ্ল্যাটে এই জ্বর গায়ে, আরও চারিদিকটা বেশি অন্ধকার বলে মনে হচ্ছিল কেমন। মাথাটা ঝিমঝিম করছিল। ক্লান্ত ছেড়ে দেওয়া শরীর যেন একটা কথাই মনে করিয়ে দিচ্ছিল। ওই ভিড় রাস্তায় কথার হারিয়ে যাওয়ার মুহূর্তটা তখন যেন আরও কষ্ট হচ্ছিল শরীরে। সেই সময় হঠাৎ ফোনটা বেজে উঠল উৎসবের। স্ক্রিনে দিদির নাম্বার। উৎসব এবার কিছু না ভেবেই ফোনটা ধরলো। ওপার থেকে মহুল বেশ উত্তেজিত হয়ে বলল, কি রে, তুই কলকাতায় এসেছিস, বলিসনি তো একবারও? চুপচাপ নিজের ফ্ল্যাটে গিয়ে উঠেছিস। কথাটা শুনে উৎসব একটু কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়েছিল। কথা কি গিয়ে বলেছে কিছু বাড়িতে ওদের দেখা হওয়া নিয়ে? নইলে দিদির তো এইসব জানার নয়। এইসবই ভাবছিল তখন মহুলই আবার বলে উঠল, আজ ব্যাঙ্গালোর থেকে কাকিমা কল করেছিল আমাকে। বলল তুই একা একা কলকাতায় আছিস, কি খাচ্ছিস কি করছিস এইসব নিয়ে চিন্তা করছিল খুব। তা তুই তো আমাকে জানাতে পারতিস আসার আগে, আমি দেখা করতে যেতাম, রান্না করে পাঠিয়ে দিতাম। মহুল এক নিঃশ্বাসে বলে গেল কথাগুলো। সব শুনে উৎসবের ভেতরটা আবার ভাঙলো। তার মানে কথা নিজে থেকে কাউকে এইটুকুও জানায়নি যে উৎসবের সঙ্গে দেখা হয়েছে ওর? তাহলে কি এটা কথার কাছে এতটাই সাধারণ একটা ঘটনা যেটা বাড়ির কাউকে আলাদাভাবে বলা যায় না? উৎসব এইসব এলোমেলো চিন্তার ভিড়ে ভাঙা গলায় কয়েকবার কেশে উত্তর দিল, না, আসলে হঠাৎ করে আসাটা ঠিক হয়েছিল একটা কাজের জন্য, তাই আর কাউকে কিছু জানানোর সময় পাইনি। উৎসবের এই কথাটা শুনে মহুল এবার একটু থমকে গেল। ছেলেটার গলার আওয়াজটা এরকম শোনাচ্ছে কেন? কথাটা ভেবেও জিজ্ঞেস করে উঠল, এই তুই ঠিক আছিস তো? তোর গলাটা এরকম লাগছে কেন? আর কাশছিলিস? ও জ্বরটার বাঁধিয়ে বসলি নাকি? মহুলের এত প্রশ্নে উৎসব আলতো একটু হেসে উত্তর দিল, আমার আর কিছু হলেই বা কার কি? তুই চিন্তা করিস না দিদি, এটা সিজন চেঞ্জের জন্য হয়েছে, একটু ঠান্ডা লেগেছে, কমে যাবে। কথাটা শুনে মহুলের যেন একটু অন্যরকম লাগলো হঠাৎ। ভাই তো কখনো এইভাবে কথা বলে না। ওর কিছু হলে কার কি, এইসব বলছে কেন হঠাৎ? আর দুদিন আগে ফোন করে আবার কথার ব্যাপারে জিজ্ঞেস করছিল, কথার বিয়ের সম্বন্ধ খোঁজা হচ্ছে শুনেই তখন ফোনটা কেটে দিল কিছু না বলে। আর তার দুদিনের মাথায় একদম কলকাতায় এসে হাজির। সবকিছু একসাথে রিলেটেড না তো? এই সব ভাবতে ভাবতে বলে উঠল, আমি দুপুরে তোর জন্য খাবার পাঠাবো, এই শরীরে কোনো বাইরে থেকে অর্ডার করে খাবার দরকার নেই, তুই রেস্ট নে, রাখছি। কথাটা শেষ করে মহুল ফোনটা রেখে দিল। তবে সেদিন দুপুরের দিকে হঠাৎ ও 4টে টিফিন কৌটো সমেত কথার ঘরে এসে হাজির। আজ কথাদের স্কুলে ছুটি বলে ও সকাল থেকে বাড়িতেই। এই সময় কিছু স্কুলের খাতা চেক করছে একা ঘরে বসে বসে। কথা এই মুহূর্তে হঠাৎ বৌদিকে দেখে একটু যেন অবাক হলো। তখন মহুলি একটু সাজিয়ে গুছিয়ে বলে উঠল, কথা, একটা ছোট্ট কাজ দেব, করতে পারবে? কথা এটা শুনে কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে উঠেছিল, কি হয়েছে বৌদি, কি কাজ বলো? তখন মহুল আলতো হেসে উত্তর দিয়েছিল, এই খাবারটা আমি প্যাক করে দিয়েছি, এটা একটু উৎসবের নিউ আলিপুরের ফ্ল্যাটে পৌঁছে দিতে হবে। ও এসেছে কলকাতায়, আসলে আমার হঠাৎ একটা ব্যাংকের কাজ পড়ে গেছে বলে যেতে পারছি না। তুমি তো বাড়িতেই আছো, সেই জন্য বললাম। কথাগুলো শুনে কথার মুখটা কেমন অন্ধকার হয়ে গেল। যার থেকে আড়ালটা বজায় রাখার জন্য কাল ভিড় রাস্তায় হারিয়ে গিয়েছিল, আজ বৌদি বলছে তারই কাছে যেতে। এর ঠিক কি উত্তর দেবে কথা যেন ভেবে পাচ্ছিল না। তখন মহুল আবার বলে উঠল, আসলে ছেলেটার জ্বর, ফোনে গলা শুনে মনে হলো ভালো রকমই বাঁধিয়েছে। এই সময় ঠিক টাইমে খাওয়াটা দরকার, নইলে আমি ব্যাংকের কাজ মিটিয়ে ওকে দিতে যেতাম লাঞ্চ। দেরি হলেও অসুবিধে ছিল না, কিন্তু কথাগুলো শুনে কথা একটু যেন অস্থির হয়ে বলে উঠল, এবার জ্বর হয়েছে, কিন্তু কাল অবধি তো ঠিকই ছিল, হঠাৎ কি করে হলো? মহুল এই কথাটা শুনে বেশ অবাক হয়ে প্রশ্ন করে বসলো ওকে, কাল অবধি ঠিক ছিল মানে? তোমাদের দেখা হয়েছে কাল? কথা এইরকম ডিরেক্ট প্রশ্ন শুনে একটু আস্তে গলায় উত্তর দিল, হ্যাঁ, হঠাৎ করেই দেখা হয়েছে। যাই হোক, আমি পৌঁছে দেবো খাবারটা বৌদি, তুমি চিন্তা করো না।
শেষ কথা একটু ভেবে বাকি প্রশ্ন এড়াতেই বলে উঠল মহুলকে, আসলে শুধু সেই কারণেই না, জ্বর হয়েছে উৎসবের শুনে কথার নিজেরও খুব দেখতে ইচ্ছে করছিল হঠাৎ ছেলেটাকে। তাই আর মহুলকে না বলল না মুখের ওপর, অ্যাড্রেসটা নিয়ে খুঁজে খুঁজে সোজা হাজির হলো উৎসবের ফ্ল্যাটে। সেদিন কলিং বেল বাজতেই উৎসব কিছুটা সময় নিয়ে ক্লান্ত শরীরে দরজার সামনে গিয়েছিল। দিদি নিশ্চয়ই লাঞ্চ নিয়ে এসেছে। ধুর, মা যে কেন বলতে গেল কলকাতায় আছে, এখন জোর করে কথা গল্প কিছুই আসবে না আর ওর। কিছু কিছু সময় মন থেকে ইচ্ছে হয় সবার থেকে দূরে থাকতে, একা থাকতে। এটা তো আর আশেপাশের লোকেদের বলা যায় না। এই ভেবেই একটু অন্ধকার মুখে দরজা খুলল, কিন্তু সামনে কথাকে হঠাৎ দাঁড়িয়ে থাকতে দেখে নিজে কেমন এলোমেলো হয়ে গেল যেন। যে কাল ভিড় রাস্তায় হারিয়ে গিয়েছিল সে আজ নিজে এসেছে ওর কাছে, ওর ফ্ল্যাটের দরজায়। কথাটা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ভাবছিল উৎসব। তখনই কথা বলে উঠল একটু আস্তে গলায়, আসলে বৌদির ব্যাংকে কিছু কাজ পড়ে গেছে, তাই আমি খাবারটা নিয়ে এলাম। কথাটা শুনে উৎসবের যেন ঘোর কাটলো সেই মুহূর্তে। ও একটু এলোমেলোভাবে উত্তর দিল, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো প্লিজ। কথাটা বলেই ও দরজা থেকে সরে দাঁড়ালো। কথা এবার আলতো পায়ে ভেতরে ঢুকতে উৎসবের মনে হলো এক ঝাঁক বসন্ত আবার যেন ফিরে এসেছে ওর কাছে, বিনা নোটিশে। ভাগ্যিস মা দিদিকে বলেছিল ওর কলকাতায় আসার কথাটা, নইলে তুই একলা ফ্ল্যাটে এইভাবে বসন্ত নেমে আসতো না। এইসব ভাবতে ভাবতেই কথা ওকে জিজ্ঞেস করে উঠল, আপনার নাকি জ্বর, কেমন আছে শরীর এখন? কথাটা শুনে উৎসবের মনটা আবার ভাঙলো হঠাৎ। সেই আপনি? উৎসব এই মুহূর্তে কিছু না বলে দাঁড়িয়ে রইল চুপচাপ। কথা তখন আবার বলে উঠল, কি হলো, চুপ করে আছেন যে? কেমন আছে শরীর? এটা শুনে উৎসব এবার একটু জেদ দেখিয়ে বলল, বলবো না। কথা এর কোনো মানেই খুঁজে পেল না ঠিক, একটু অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। তখন উৎসব একটু দৃঢ় গলায় বলল, তুমি করে না বললে আগের মতো আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। কথার এটা শুনে হালকা একটা রাগ হলো মনে মনে। একটার সময় নিজে যখন সব কানেকশন শেষ করে দেওয়ার কথা বলেছিল, তখন তো ভাবেনি ওর খারাপ লাগা ভালো লাগার কথা, তাহলে আজ কেন কথা ভাববে উৎসবের ব্যাপারে? আপনিটাই তো ঠিক ওদের মধ্যে, দূরত্বটাই সত্যি। এই সব ভেবেই বলে উঠল কঠিন হয়ে, আমার মনে হয় আপনিটাই ঠিক আছে আমাদের মধ্যে। তাতে আপনার উত্তর দিতে ইচ্ছে হলে দেবেন, নইলে দেবেন না, এতে আমার কিছুই করার নেই। কথাগুলো শুনতেই উৎসবের যেন ভেতর থেকে খারাপ লাগলো কেমন। কথা এইভাবে মুখের ওপর না বলে দিল ওকে, কথাটা ভেবেই মনটা ভাঙলো যেন আরেকবার। খুব উইক লাগলো হঠাৎ নিজেকে, শরীরটাও যেন মনের মতো সঙ্গ দিল না ওর। জ্বরের মধ্যে টাল হারিয়ে পাশের চেয়ারটা ধরে নিল উৎসব। কথায় দৃশ্য দেখে হঠাৎ যেন খেয়াল করলো ছেলেটার মুখটা সত্যি ফ্যাকাশে। ওকে এই সময় মুখের ওপর ওইভাবে বলাটা হয়তো ঠিক হয়নি, তাই ওর কাছে গিয়ে একটু কথা সাজিয়ে বলল, ঠিক আছে তুমিই বলবো, বসো এবার সোফায়, এইভাবে জ্বরের মধ্যে দাঁড়িয়ে থেকো না। কথাগুলো শুনে উৎসবের যেন হালকা হাসি চলে এলোই ফ্যাকাশে মুখেও। তার মানে ওর খারাপ থাকাটা চোখে পড়েছে মেয়েটার, ভেবেই মনে মনে একটা শান্তি এলো যেন। এরপর কথা না বাড়িয়ে উৎসব সোফায় গিয়ে বসলো। কথা টিফিন কৌটো থেকে খাবারগুলো বার করে থালায় সাজিয়ে দিল এবার ওকে। উৎসব এই মুহূর্তে আর নিজেকে আটকে না রেখে বলে উঠল, ওই ছেলেটাকে পছন্দ হয়েছে তোমার? বিয়ের ঠিক? প্রশ্নটা শুনে কথা 2 সেকেন্ড চুপ থেকে না শোনার ভান করে বলল এবার, তোমার কোনো ওষুধ আছে, খেতে হবে? তাহলে আমি নিয়ে আসছি। কথার এই অদ্ভুত উত্তরে উৎসব একটু অস্থির হয়েই বলে উঠল আবার, অ্যাভয়েড করছো প্রশ্নটা কেন? আমাকে বলা যায় না বিয়ে করবে তুমি ওকে? কথা এরকম ডিরেক্ট প্রশ্ন শুনে ভেতরে ভেতরে কিরকম এলোমেলো হলেও উৎসবের সামনে খুব দৃঢ়ভাবে বলে উঠল অন্য কথা, আমার মনে হয় আমার এবার আসা উচিত, তুমি খেয়ে নিও ঠিকভাবে। কথা এটা বলেই এবার উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। উৎসব এবার আর নিজেকে আটকাতে পারল না। কথার হাতটা হঠাৎ ধরে ফেলে ওর ভীষণ কাছে এসে বলে উঠল, এত কিসে রাগ তোমার? আমি মিথ্যে বলেছি তাই? আমি যদি মিথ্যে না বলতাম, শুরুতেই জানিয়ে দিতাম আমি একজন সাইকিয়াট্রিস্ট, তাহলে তুমি কোনোদিন আমার কাছে ওপেন আপ হতে? আর আমি জানি তুমি আমাকে লাইক করতে, বন্ধুর থেকে অনেক বেশি কিছু ভাবতে। তাহলে 2 মাসে ঠিক কি হলো যে বিয়ে করার ডিসিশন নিয়ে নিলে? কি আছে এমন ওই ছেলেটার মধ্যে? এর উত্তর তো আমাকে দিতেই হবে। কথাটা শেষ করে উৎসব কথার হাতটা ছাড়লো না। কথা এই মুহূর্তে কিছুক্ষণ থমকে থেকে বলে উঠল, আমার যা ছিল ছিল, কিন্তু তোমার তো কিছু ছিল না, এমনকি বন্ধুও ভাবনি। তুমি বৌদিকে যা যা বলেছো আমি শুনে নিয়েছিলাম সেদিন ঘরের বাইরে দাঁড়িয়ে। এরপর আমিও আমার লিমিটটা বুঝে গিয়েছি। এরপর আমি যাকে খুশি বিয়ে করি, এটা নিয়ে তোমাকে বলার মতো আর কিছু নেই। কথাটা বলেই কথা উৎসবের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল ফ্ল্যাটটা খালি করে। উৎসবের যেন হঠাৎ ওই সময় পুরনো সময়ের বলা কথাগুলো কানে বেজে উঠলো কেমন। ও নিজেই তো সেদিন দিদিকে মুখের ওপর কত কি বলেছিল, ফিলিংস নেই কোনো কথার জন্য, ইচ্ছে করে দূরে চলে যাবে যাতে কথা ওর নিজের সব ফিলিংস ধীরে ধীরে ভুলে যায়। উৎসবের কাছে কথা শুধুমাত্র একটা কেস, বন্ধুও না। এত কিছু জেনে কেউ কি আর আগের মতো থাকবে? কি করে ওকে নিজের ভাববে?
উৎসব তো নিজেই সেই সব ফিলিংসকে শেষ করে দিয়েছে, একটা সুন্দর গল্পকে ভেঙে চুরে আধখানা করে দিয়েছে। এবার আর আগের মতো কি করে করবে সব কিছুকে? এই বারণটা কি করে শেষ করবে? কিভাবে ফিরে যাবে কথার মনে? এই প্রশ্নগুলোর ভিড়েই চোখটা আবছা হয়ে এলো হঠাৎ উৎসবের। তখনই ওর ফোনটা বেজে উঠল ফাঁকা ফ্ল্যাটে। উৎসব নাম্বারটা না দেখে ফোন ধরলো, আর ওপর থেকে ভেসে এলো মহুলের গলা। ও খুব ডিরেক্টলি উৎসবকে বলে উঠল, তোকে একটা কথা জানানো দরকার বলে ফোন করলাম। কথা কাল সন্ধেবেলা বাড়ি ফিরে ওর বিয়ের সম্বন্ধটা ফিরিয়ে দিয়েছে। ও আর ওই পার্থ বলে ছেলেটাকে বিয়ে করবে না। কারণটা আশা করি এতদিন এই শহর আর কথার থেকে দূরে থেকে বুঝেছিস তুই। এখনো দেরি হয়নি। যেই গল্পটা ভেঙে চলে গিয়েছিলিস সেটাকে এখনো জোড়া লাগাতে পারিস। কারোর পুরোপুরি চলে যাওয়ার আগে তাকে আটকে ফেল। নিজের গল্পটাকে কমপ্লিট কর উৎসব, আর দেরি করিস না। রাখছি। কথাটা বলে মহুল সেদিন ফোনটা ডিসকানেক্ট করে দিয়েছিল, কিন্তু উৎসব যেন কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়েছিল। ওর সব প্রশ্নের মন খারাপের উত্তর দিয়ে দিল, যেন এই ফোন কলটা তার মানে কথা এখনো ওকেই ভালোবাসে, ওর জন্যই ফিল করে, তাই বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছে। মানে এই কমাসে দূরত্ব চোখের হলেও মনের ছিল না। কথাটা ভেবেই উৎসব আর দাঁড়ালো না। কথা নিশ্চয়ই এত তাড়াতাড়ি দূরে কোথাও যেতে পারিনি, ওর আশেপাশেই আছে। এই ভেবেও ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটের সুইচে হাত দিল। তারপর কয়েক সেকেন্ডের ভিড়ে ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে এসে হাজির হলো। কিন্তু এখানকার করিডোরটাও ফাঁকা। তাহলে কি কথা বেরিয়ে গেছে? এই ভেবেও দৌড়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এলো রাস্তায়। তারপর রাস্তার এলোমেলো ভিড়, চলন্ত গাড়ি, ট্যাক্সি, বাসের মাঝেও যেন স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ। ওই একটা চেনা মুখের খোঁজে কিরকম দিশেহারা লাগছে নিজেকে। এই সব ভাবনার মধ্যেই দুরন্ত চোখটা রাস্তার উল্টো দিকে তাকিয়ে থেমে গেল হঠাৎ। হলুদ চুড়িদার, একপাশে বাঁধা বিনুনি, কপালে ছোট্ট একটা টিপ। মেয়েটা ছাতা হাতে তখন সাদা হলুদ ট্যাক্সিগুলোকে থামানোর চেষ্টায় ব্যস্ত। এর মধ্যে উৎসবের খেয়াল করলো চারিদিকের আকাশটা কালো পেন্সিল দিয়ে শেডিং করে দিয়েছে কেউ। এই মেঘলা দিনে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে এখন। উৎসব সারাদিন মন খারাপের ভিড়ে আকাশের এই মন খারাপটাকে ঠিক খেয়াল করেনি আজ, কিন্তু এখন বৃষ্টির ফোঁটা ওর গায়ে এসে লাগতে বুঝতে পারলো বৃষ্টি নেমেছে শহরে। উৎসব এবার এই বৃষ্টির মাঝেই রাস্তাটা ক্রস করে ওই হলুদ রঙের মেয়েটার দিকে এগিয়ে গেল। কথা ট্যাক্সি থামানোকে থামিয়ে রেখে হঠাৎ খেয়াল করলো এই বৃষ্টি ভেজা নীল দুটি চোখ। কেন উৎসব আবার এসেছে ওর কাছে? কি চায় ও? এখন তো শেষ বলার মতো আর কিছু নেই। তাহলে কেন এসেছে বৃষ্টি মাথায় নিয়ে? এই ভেবেই ঝোড়ো হাওয়ার বৃষ্টি জলের ভিড়ে আধো ভিজে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল কথা ছেলেটার দিকে। তখন উৎসব ওর খুব কাছে এসে ওর ছাতার নিচে দাঁড়িয়ে বলে উঠল, সম্বন্ধটা ভেঙে দিয়েছো মানে? এখনো কিছু বদলায়নি, এখনো আমি আছি, তাই তো? কথার এর কি উত্তর দেবে ঠিক ভেবে পেল না। কখনো কখনো শব্দেরাও আর এসে জমা হয় না মুখে। নিস্তব্ধতার আড়ালে মুহূর্তরা চুপ করে যায়। কথা সে নিস্তব্ধতাকে সঙ্গে নিয়ে চোখটা নামিয়ে নিল নিজের। তখন উৎসবই আবার বলে উঠল, আমি খুব বড় সাইকিয়াট্রিস্ট হয়েও নিজের সাইকোলজিটাকে বুঝতে পারিনি। কথা বুঝতে পারিনি আমার মনকে, ফিলিংসগুলোকে। কিন্তু যতদিন কলকাতা ছেড়েছিলাম ভালো ছিলাম না, এইটুকু জানি। যেখানে গল্পটাকে শেষ করব ভেবেছিলাম সেখান থেকেই মন খারাপের শুরু হয়ে গিয়েছিল। আর এই কষ্টটাকে কোনো কাউন্সিলিং, কোনো অ্যান্টি ডিপ্রেশন পিল ঠিক করতে পারবে না। এটার জন্য তোমাকে দরকার। একদিন আমি তোমায় হেল্প করেছিলাম নতুন করে সব শুরু করার জন্য। আজকে তুমি হেল্প করবে আমাকে নতুন করে শুরুর জন্য? নিজের গল্পে আমার জায়গাটা ফিরিয়ে দেবে প্লিজ? কথার উত্তরেও কিছুক্ষণ চুপ ছিল কেমন। বুঝতে পারছিল না কিভাবে শব্দ দিয়ে এর উত্তর দেবে, কিভাবে কথা সাজিয়ে ভালোবাসি বলবে। তাই নিস্তব্ধতা ভিড়ে সেদিন কিছু না বলে উৎসবের হাতটা ধরেছিল হঠাৎ সেই মুহূর্তে নিচে থেকে। কিছুক্ষণ আগে যেই হাতটা ছাড়িয়েও চলে এসেছিল একাকিত্বের মাঝে একটা ভিড় রাস্তায়, এখন সেই হাতটাকে আরেকবার নিজে থেকে ধরলো সারা জীবনের জন্য। তখন শহরে আরো জোরে বৃষ্টি নামলো। চারিদিকটা আবছা হয়ে গেল সেই বৃষ্টির আড়ালে, আর তার মাঝে দুটো মন ভিজতে শুরু করলো হঠাৎ অন্য এক বসন্তের রঙে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।